গণ অধিকার পরিষদ গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা সম্পর্কে ইতিমধ্যে অনেকে বক্তব্য রেখেছেন। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থানে কিভাবে প্রতিবাদী গান আমাদেরকে সাহস জুগিয়েছে, কিভাবে উদ্বেলিত করেছে। আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানে গানের মিছিল, আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানে কবি নজরুলের অগ্নিঝরা কবিতা আমাদেরকে সাহস জুগিয়েছে। এই গণ অভ্যুত্থানে যদি কোনো কবির লেখা, তার স্মৃতি, তার অনুপ্রেরণা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম যেভাবে এদেশের জনগণকে তিনি মারা গেছেন, কিন্তু আমার কাছে মনে হয়নি যে গণ অভ্যুত্থানে তিনি আসলে নাই। আমার কাছে মনে হয়েছে যে তার কবিতাগুলো জীবিত এবং তিনি বেঁচে আছেন আমাদের মাঝে। গণসংস্কৃতি পরিষদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ না করলেও বিভিন্ন সময় আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, এই পরিষদের নেতৃবৃন্দরা প্রতিবাদী গান গেয়ে মানুষকে সাহস জুগিয়েছে। যখন আমরা মিছিল করতে করতে যখন সমাবেশের একঘেয়েমি, তখন গণসংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দরা গান গেয়ে প্রতিবাদী গানের মাধ্যমে আমাদের ক্লান্তি দূর করেছে। এই পরিষদ আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আমি তাদের শুভকামনা জানাই। আশা করি তারা বাংলাদেশে আর কোনো সাংস্কৃতিক পরিষদ হবে না, উদিসি হবে না এবং কোনো সরকারের দালালি করবে না। তারা বাংলাদেশের জনগণের কণ্ঠ হিসেবে বাংলাদেশের বিপ্লবী জনতার প্রতিবাদকে প্রত্যেকটা পাড়া মহল্লায় সমাজে পৌঁছে দিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 24 পরবর্তী আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। নতুন করে যদি এই বাংলাদেশকে গঠন করতে হয়, তাহলে রাষ্ট্র সংস্কার অপরিহার্য। এবং একই সাথে এই যে গণ অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে, লাখো মানুষ যারা আহত হয়েছে, এই গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যে হাসিনার যে অডিও সেটি ফাঁস হয়েছে। হাসিনা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে হত্যার নির্দেশনা দিয়েছে। আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা বাদী হয়ে গণহত্যার মামলা করেন, কারণ হাসিনার বিরুদ্ধে যদি 100 মামলা হয়, তাহলে এই 100 মামলার বিচার হতে মিনিমাম 15 থেকে 20 বছর লাগবে। অনেকে বলছে যে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, খুব ভালো কথা, কিন্তু সরকার কি বাদী হয়ে গণহত্যার একটি মামলা করতে পারত না? তাহলে তো আসলে এই 15-20 বছর এটির কোনো প্রয়োজন ছিল না। এই যে অডিও ফাঁস, এবং এর আগেও আমরা দেখেছি, এর মাধ্যমেই প্রমাণিত হয় যে গণহত্যার মাস্টার মাইন্ড হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পদক্ষেপ এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। গণহত্যার বিচারের কথা অনেকে বলছে, কিন্তু বিচারটা আসলে কিভাবে করবে? ওবায়দুল কাদের দেশে নাই, পালিয়ে গেছে। হাসান মাহমুদ ইউরোপে পালিয়ে গেছে। আসাদুজ্জামান খান তিনি ভারতে পালিয়ে গেছে। যারা গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত, এদের অধিকাংশই পালিয়ে গেছে। আর যাদেরকে ধরেছে হয়তো 2-1 জনের অপরাধ থাকতে পারে, বাকিরা যে হত্যা মামলার সাথে জড়িত সেটার প্রমাণ করা কিন্তু খুবই দুঃসাধ্য। এই জন্য সরকারকে বলবো, যারা এই ঘটনায় জড়িত আপনারা অবশ্যই তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে যথাযথ শাস্তির উদ্যোগ গ্রহণ করুন। গণহত্যার বিচার না হলে
এই ধরনের আবারও গণহত্যা সামনে হতে পারে। সুতরাং হাসিনা যে অন্যায় করেছে, শেখ পরিবার যে অন্যায় করেছে, ওবায়দুল কাদেররা যে অন্যায় করেছে, এই অন্যায়ের অবশ্যই বিচার বাংলার মাটিতে হতে হবে, অন্যথায় শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আবু সাঈদ মুগ্ধরা যে জীবন দিল নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, আর সেই নতুন বাংলাদেশ গঠন করার জন্য অবশ্যই রাষ্ট্র সংস্কার অপরিহার্য। ঐক্যমত কমিশন আলোচনা করছে, আমি মনে করি, আমি আশা ব্যক্ত করছি, অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যথাযথ প্রক্রিয়া এবং যথাযথ পদক্ষেপে আমরা পৌঁছাতে পারব। বাংলাদেশের হয়তো আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে, হয়তো আমি চাই শতভাগ আমার যে প্রস্তাবনা সেখান থেকে শতভাগ বাস্তবায়ন হোক, হয়তো অন্য দল সেও চাই, কিন্তু সবার তো আসলে শতভাগ বাস্তবায়ন হবে না। কিন্তু রাষ্ট্রের কল্যাণে যে সংস্কারগুলো অপরিহার্য সেগুলো অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে হতেই হবে। আশা করি দলগুলো এই ব্যাপারে আন্তরিক হবে। যদি আমরা নিজেদের মধ্যে হট্টগোল পাকাই, আমরা নিজেরা আমাদের দাবিতে অনড় থাকি, তাহলে কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভবপর নয়। সুতরাং দলগুলোকে ছাড় দিয়ে হলেও একটা জায়গায় আসতে হবে, অন্যথায় নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার 11 মাসে অনেক কিছু চাইলে সংস্কার করতে পারত, এবং সেই সংস্কার করার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন ছিল না, এই ধরনের আলোচনার প্রয়োজন ছিল না। যেমন পুলিশ সংস্কার কমিশন গঠন করে পুলিশের শুদ্ধি অভিযান, যারা গণহত্যার সাথে জড়িত সেই সকল পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যারা 14 সালের 18 সালের 24-এর ভুয়া নির্বাচনের সাথে জড়িত ছিল ওই সকল ডিসি এসপি সরকারি আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু আমি জানি না সরকার এখনো পর্যন্ত কেন ওই সচিবালয়ে সংস্কার করতে পারে নাই, কেন হাসিনার আমলাদের মাধ্যমে এখনো পর্যন্ত দেশ চালাচ্ছে। আচ্ছা, আপনারাই বলেন, এই হাসিনার আমলারা এরা কি রাষ্ট্র সংস্কার চাইবে? কোনোভাবেই চাইবে না। এরা চাইবে যে আবারও হাসিনা ফিরে আসুক, আর এই জন্য দরকার ছিল যারা অন্যায়ের সাথে জড়িত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু সরকার এখনো পর্যন্ত সেই দুর্নীতির বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে নাই। এখনো পর্যন্ত কি এই সচিবালয়ে তদবির বন্ধ হয়েছে, নিয়োগ বাণিজ্য বন্ধ হয়েছে, পুলিশের ঘুষ খাওয়া দুর্নীতি বন্ধ হয়েছে? আজকে সংস্কারের কোনো ছিটে ফোঁটা আমরা দেখতেছি না। সরকার যদি 11 মাসে আমূল পরিবর্তন আনতে পারত, তাহলে আমার মনে হয় আজকে দলগুলো সংস্কার নিয়ে যে ধরনের মতপার্থক্য, এই মতপার্থক্য থাকতো না। সরকার যেহেতু নিজ থেকে অনেক কিছু করতে পারে নাই, সুতরাং এখন দলগুলো তার নিজস্ব এজেন্ডার বাইরে আসতে চাচ্ছে না। খুব স্বাভাবিক, শুরুতে যে কাজগুলো করা যেত 11 মাস পরে সেই কাজগুলো করা যায় না। সর্বশেষ বলবো, এখন গণমাধ্যমের সংস্কার নিয়ে কথা উঠছে। নাহিদ ইসলাম এনসিপির বর্তমান আহ্বায়ক, তিনি তথ্য উপদেষ্টা ছিলেন, কিন্তু তিনি দায়িত্ব থাকার 7 মাসে গণমাধ্যমের কোনো সংস্কার হয় নাই। এখন তার সহযোদ্ধা মাহফুজ আলম তিনি দায়িত্বে রয়েছেন, গণমাধ্যমের কোনো সংস্কার হয়েছে? আমরা দেখেছি কিভাবে প্রেস ব্রিফিংয়ের নামে হাসিনাকে তেল দেয়া হতো। সেই তেলবাজ সাংবাদিকরা এখনো পর্যন্ত চাকরিচ্যুত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলায়, কিন্তু এই ভুয়া মামলায় কতিপয় দালাল সাংবাদিককে গ্রেপ্তার করে কোনো বিচার করা যাবে? তারা যে অন্যায় করেছিল, হাসিনার দালালি করেছে, হাসিনার ফ্যাসিবাদ কায়েমের জন্য কাজ করেছে, দুর্নীতি করেছে, এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা যেত, সেটি করা হয়নি। বন্ধুগণ, সর্বশেষ বলবো, আমরা বিপ্লব করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে সেই বিপ্লব ব্যাহত হওয়ার পথে। গণ অধিকার পরিষদ এই বিপ্লবকে কোনোভাবেই ব্যাহত হতে দিবে না। আমি সরকারকে বলবো যে আপনারা 11 মাস যাই করেছেন, সামনের যে দিনগুলো রয়েছে এই দিনগুলোতে জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। দলগুলোকে কিভাবে এক জায়গায় রাখা যায়
সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। আজকে যদি আমরা বিভাজিত হয়ে যাই, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যদি আজকে বিভাজন থাকে, আমরা বিভক্ত হয়ে যাই, তাহলে হাসিনা আবারও ফিরে আসবে, আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। হাসিনা দিল্লি পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদী সেটআপ, সেগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, সর্বত্র সেই ফ্যাসিবাদী সেটআপ। এই সেটআপের মাধ্যমে কোনোভাবে রাষ্ট্র সংস্কার হবে না। এবং এই উপদেষ্টা পরিষদ, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিলাম। তারা শুরুতে বলেছিল যে তাদের সম্পদের হিসাব প্রতি মাসে তারা একবার করে দাখিল করবে। পিএস, যুগ্ম সচিব, সচিব সহ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি মাসে একবার করে দাখিল করবে। কিন্তু এখনো পর্যন্ত 11 মাসে, যেখানে 11 বার করার কথা, একটি বারও করতে পারে নাই। বরং উপদেষ্টাদের পিএসদের দুর্নীতিতে আমরা দেখেছি যে তারা দুদকে দৌড়াচ্ছে, পিএসদের দুর্নীতি দুদকে দৌড়াচ্ছে। তারা যদি শুরু থেকে এই দেশটা ভালোভাবে চালাতে পারত, তাহলে আজকের যে সম্ভাবনা নষ্ট হয়েছে, আজকে যে হতাশা মানুষ ব্যক্ত করছে, এই হতাশা আমাদেরকে দেখতে হতো না। আমি সরকারকে বলবো, 11 মাস তাইরে নাইরে করে দেশ চালিয়েছেন, এখন 7 থেকে 8 মাস আপনাদের হাতে সময় রয়েছে। এখন আপনারা কিভাবে গণহত্যার বিচারকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন, এবং কিভাবে বাংলাদেশের জনগণকে একটি আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, সেই 3টি কাজে আপনাদেরকে সমান গুরুত্ব দিয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে। এইখানে বক্তারা বক্তব্য রেখেছেন যে নির্বাচনের জন্য অবশ্যই উপযুক্ত পরিবেশ দরকার। সরকার বলছে, আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, যদি আমরা আন্তর্জাতিক মানের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার না দিতে পারি, তাহলে আমরা নিজেদের কাছে অপরাধী থেকে যাব। কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার হয়, যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে তৈরি করতে হয়, আমরা এখনো পর্যন্ত সরকারের সেই উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। বরং সমাজে হানাহানি, মারামারি, পুলিশের কথা এখন কেউ গোনায় ধরে না। কিছুটা আর্মিকে ভয় পাচ্ছে। সরকার 11 মাসে এখনো পর্যন্ত এই আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারে নাই। তাহলে কিভাবে মানুষকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে? আমি জানি না সরকার 7 থেকে 8 মাসে কি করতে পারবে। সর্বশেষ বলবো, গতকাল দেখলাম সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি, অর্থাৎ সরকার এটিও বলেছে যে ইলেকশন ফেব্রুয়ারিতে হতে পারে বা এপ্রিল হতে পারে, কিন্তু ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য। যদি সরকার তার এই ম্যান্ডেট অনুযায়ী কাজ করে, তাহলে অবশ্যই পুলিশকে সংস্কার করতে হবে, র্যাবকে সংস্কার করতে হবে, আমলাদের সংস্কার করতে হবে। বর্তমান যে কাঠামো রয়েছে, এর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না। বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন, 53 বছরের ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের জন্য সরকারকে গণ অধিকার পরিষদ অবশ্যই সহযোগিতা করবে। আজকে গণসংস্কৃতি পরিষদের যে আত্মপ্রকাশী অনুষ্ঠান, গণসংস্কৃতি পরিষদ বাংলাদেশে একটি ইতিহাস হয়ে উঠুক, বাংলাদেশের মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠুক, সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি।